তোমাদের স্ট্রাকচার অ্যানালিসিসে নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্লাস্টিক অ্যানালিসিস অফ স্ট্রাকচার। তো প্লাস্টিক অ্যানালিসিস আগে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের মধ্যে সিলেবাসে ছিল, বাট তোমাদের এই সেমিস্টার থেকে এটাকে স্ট্রাকচার অ্যানালিসিস 3-তে ইনসার্ট করেছে। সো এখানে যে হেডিংটা লিখে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, এটা পুরোনো নোটস বলে। ওকে, তো প্লাস্টিক অ্যানালিসিস অফ স্ট্রাকচারস মেনলি দুটো তার পার্ট রয়েছে। একটা হচ্ছে প্লাস্টিক অ্যানালিসিস অফ বিম, আর সেকেন্ড পার্ট হচ্ছে প্লাস্টিক অ্যানালিসিস অফ ফ্রেম। তো আমরা আপাতত প্লাস্টিক অ্যানালিসিস অফ বিমটা থেকে শুরু করি। তো তোমরা অলরেডি জানো মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ কেমন হয়। দেখো উপরে লেফট সাইডে যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা দেওয়া আছে সেটা মাইল্ড স্টিলের অ্যাকচুয়াল স্ট্রেস স্ট্রেন কার্ভ। বাট প্লাস্টিক অ্যানালিসিসের জন্য আমরা এটাকে আইডিয়ালাইজ করে নিয়েছি। কীভাবে? স্ট্রেন হার্ডনিং পোর্শনটাকে আমরা পুরোপুরি ডিলিট করে দিয়েছি। তার মানে যখন স্ট্রেস অ্যাপ্লাই হবে তখন কার্ভটাও আস্তে আস্তে উপরের দিকে উঠবে, আলটিমেটলি ইল্ড স্ট্রেস পৌঁছাবে। তো ইল্ড স্ট্রেসে অনলি লোয়ার ইল্ড পয়েন্টটাকে নেওয়া হয়েছে, আপার ইল্ড পয়েন্টটাকে নেওয়া হয়নি। আর ইল্ডিংয়ের পরে যে প্লাস্টিক ডিফর্মেশন বা প্লাস্টিক জোনটা তৈরি হয়, তো সেটাকে আমরা ফেলিয়ার অবধি কন্টিনিউ করেছি, কোনো স্ট্রেন হার্ডনিং পোর্শন রাখিনি। তো এইটা হচ্ছে আইডিয়ালাইজ স্ট্রেস স্ট্রেন কার্ভ। তো এই আইডিয়ালাইজ স্ট্রেস স্ট্রেন কার্ভের উপর বেস করেই এই প্লাস্টিক অ্যানালিসিস অফ বিম এই চ্যাপ্টারটা পুরোপুরি দাঁড়িয়ে আছে। তো অ্যানালিসিসের আগে আমাদের কিছু অ্যাজাম্পশন জেনে নিতে হবে, যে অ্যাজাম্পশনগুলোর উপর বেস করে আমরা প্লাস্টিক অ্যানালিসিস করব। ফার্স্ট অ্যাজাম্পশন, প্লেন সেকশন রিমেন্স প্লেন আফটার বেন্ডিং। অ্যাজাম্পশন কেন? কারণ অ্যাকচুয়াল কেসে এটা হয় না। যখনই, যেমন এই নিচে ফিগারটাকেই দেখো, এখানে মেম্বারটা বেন্ড হয়েছে, একটা স্যাগিং বেন্ডিং, তো অবভিয়াসলি আপার ফাইবার কম্প্রেশনে, নিউট্রাল অ্যাক্সিসের ওপরের পোর্শন কম্প্রেশনে থাকবে, নিউট্রাল অ্যাক্সিসের নিচের পোর্শন টেনশনে থাকবে। নিউট্রাল অ্যাক্সিসের ওপরের পোর্শন যেহেতু কম্প্রেশনে রয়েছে, তো ওখানে উইথে একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ? উইথ বেড়ে যাবে। আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে যেহেতু টেনশন রয়েছে, সো ওখানে একটু উইথ কমে যাবে। তার মানে বেন্ডিংয়ের পরে এটাকে ট্র্যাপিজয়েডাল শেপ নিয়ে নেবে। কিন্তু ক্যালকুলেশনের পারপাসে আমরা কী বলছি, আমরা অ্যাজিউম করে নিচ্ছি প্লেন সেকশন রিমেন্স প্লেন আফটার বেন্ডিং। রিজন হচ্ছে, যদি প্লেন সেকশন বেন্ডিংয়ের পরেও প্লেন না থাকে, দেন স্ট্রেন ভ্যারিয়েশন লিনিয়ার হবে না। তো স্ট্রেন ভ্যারিয়েশন লিনিয়ার রাখার জন্য এই অ্যাজাম্পশনটা। লিনিয়ার স্ট্রেন ভ্যারিয়েশন মিনস, এখানে পিকচারটা দেখো, স্ট্রেন কিন্তু একটা স্ট্রেনের যে ভ্যারিয়েশন স্ট্রেট লাইন দিয়ে ডিনোট করা যায়, কোনো কার্ভ নেই। ওকে, সেকেন্ড অ্যাজাম্পশন বলছে ক্রস সেকশন মাস্ট বি সিমেট্রিক্যাল উইথ রেসপেক্ট টু দ্য প্লেন অফ লোডিং। যদি প্লেন অফ লোডিংয়ের রেসপেক্টে ক্রস সেকশন সিমেট্রিক্যাল না হয়, দেন একটা টুইস্টিং মোমেন্ট চলে আসে। যেমন এখানে পেজ 2 এর নিচের ফিগারটায় একদম ডান দিকেটা চলে যায় একটা, দেখো জেড শেপের, অলমোস্ট জেড শেপের একটা ক্রস সেকশন দেওয়া আছে। তো এই ক্রস সেকশনে যখন লোডিং পড়বে, ট্রান্সভার্স লোডিং পড়বে, সো অবভিয়াসলি টুইস্টিং আসবে। আর টুইস্টিং যখনই আসবে তখন প্লাস্টিক অ্যানালিসিস প্রবলেমেটিক হয়ে যায়। ওকে, কারণ স্ট্রেন ভ্যারিয়েশনটা লিনিয়ার হয় না। ওকে, তো সেই কারণে আমাদের সেকেন্ড অ্যাজাম্পশনটা খুবই জরুরি। আচ্ছা, এখানে নোটে 4টে ছোটো ছোটো শর্ট নোট দেওয়া আছে, তোমরা একবার ছোট্ট হালকা করে দেখে নিও এটা, ঠিক আছে? আচ্ছা, থার্ড অ্যাজাম্পশন বলছে অ্যাক্সিয়াল লোড অ্যান্ড শিয়ার ফোর্স আর নেগলেক্টেড। নেগলেক্ট কেন করছে? কারণ অ্যাক্সিয়াল লোড আর শিয়ার ফোর্স যদি নেগলেক্ট না করি, তাহলে আমাদের অ্যাক্সিয়াল ডিফরমেশন আর শিয়ার ডিফরমেশনকেও কনসিডার করতে হবে, যেটা প্রবলেমেটিক। সেই কারণে অ্যাক্সিয়াল লোড আর শিয়ার ফোর্সকে টোটালি নেগলেক্ট করা হয়। আচ্ছা, ইয়ং মডুলাস ই সেম ইন টেনশন এন্ড কম্প্রেশন, আর স্ট্রেস স্ট্রেন কার্ভ ইজ অ্যাজিউম টু বি বাইলিনিয়ার। বাইলিনিয়ার মিনস, এই পেজ 1-এ যে ফিগারটা টপের যে রাইট সাইড ফিগারটা দেখতে পাচ্ছ, ফার্স্ট একটা স্ট্রেট লাইন উঠেছে, দেন আরেকটা স্ট্রেট লাইন একদম এক্স অ্যাক্সিসে প্যারালাল চলে গেছে, এটাকে বলা হচ্ছে বাইলিনিয়ার। ওকে, এবার আমরা প্লাস্টিক মোমেন্ট অফ সেকশন ডিটারমিনেশনে পৌঁছে যাচ্ছি। তো একটা জিনিস দেখো, এই পেজ 4-এর লেফট সাইডে যে বিমটা রয়েছে, যখন নাকি লোডিং পড়ছে, ক্রস সেকশনটা তার পরের ছবিটা দেওয়া আছে, একটা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। থার্ড যে ফিগারটা রয়েছে এটা হচ্ছে স্ট্রেন ভ্যারিয়েশন, ঠিক আছে? এবার মেটেরিয়ালকে আমরা ধরে নিচ্ছি হোমোজিনিয়াস, তো স্ট্রেস ভ্যারিয়েশনও তার পরের ফিগারে আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভটাকে বাইলিনিয়ার অ্যাজুম করে নিয়েছি। ওকে, তো এফসি যে ডিনোট করছে ফোর্থ ফিগারে, এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম, ঠিক আছে?
থার্ড ফিগারটা হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম, ফোর্থ ফিগারটা স্ট্রেস ডায়াগ্রাম। এবার এফসি মিনস যখন মেটেরিয়াল তার ইল স্ট্রেসে পৌঁছায়নি, ইল স্ট্রেসের কম স্ট্রেস মেটেরিয়ালের মধ্যে জেনারেট হয়েছে ম্যাক্সিমাম স্ট্রেস, তো সেটাকে এফসি দিয়ে ডিনোট করছি। তো এফসি মানে মেটেরিয়ালের মধ্যে জেনারেটেড স্ট্রেস যখন ইল স্ট্রেসের থেকে কম, তখন আমরা লিনিয়ার ফিগার পাচ্ছি। ফিফথ ফিগারে দেখো, যখন টপ মোস্ট ফাইবারের স্ট্রেস ইল স্ট্রেস পৌঁছেছে, তখনও আমরা একটা লিনিয়ার ফিগার পাচ্ছি, কিন্তু ওর পর থেকে ইল্ডিং স্টার্ট হয়। প্রবলেম শুরু হয় এই ফিফথ ডায়াগ্রামের পর থেকে। যদি স্ট্রেস ইল স্ট্রেসের থেকেও বেশি হয়, দেন একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নেয়, এই ট্রায়াঙ্গুলার ফর্ম আর থাকে না। একদম লাস্ট ফিগারটা দেখো, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, মানে প্রত্যেকটা ফাইবার কম্প্রেশনে এফ ওয়াই নেবে, প্রত্যেকটা ফাইবার টেনশনে এফ ওয়াই নেবে। এটা হচ্ছে প্লাস্টিক স্টেট। যদি এর পরেও আমরা লোডিং অ্যাপ্লাই করি, মেটেরিয়ালকে স্ট্রেস দিই, দেন মেটেরিয়ালে মেকানিজম ফর্ম করে মেটেরিয়াল রোটেট করবে, মেটেরিয়াল আনস্টেবল কন্ডিশনে বা মেম্বার আনস্টেবল কন্ডিশনে চলে যাবে। ওকে, তো আমরা অলরেডি জানি একটা ইকুয়েশন m/i = f/y = e/r। তো m/i = f/y, এখান থেকে আমরা করতে পারি f = m/z, যেখানে z হচ্ছে সেকশন মডুলাস, আর z এর ভ্যালু কত, i/y। ঠিক আছে, এটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমরা দেখে এসেছি। এখন যখন টপ মোস্ট ফাইবারের ম্যাক্সিমাম স্ট্রেস ইল স্ট্রেসকে ক্রস করেনি বা ইল স্ট্রেস অবধি পৌঁছেছে, ততক্ষণ অবধি আমরা ইল্ডিং মোমেন্ট পাবো my = fyz। বাট যদি যদি ইল স্ট্রেসকে ক্রস করে যায়, দেন প্লাস্টিক জোনে ঢুকে যায়। প্লাস্টিক জোনে আমরা mp = fyz ইউজ করতে পারবো না, সেখানে আমাদের কী করতে হবে, কম্প্রেশন আর কম্প্রেশন ইন্টু লিভার আর্ম অর টেনশন ইন্টু লিভার আর্ম। এখানে তোমরা আমাদের আরসিসি ডিজাইনের কনসেপ্টটা খেয়াল করে দেখো, ওখানেও লিভার আর্ম কনসেপ্টটা আমরা ইউজ করেছি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করার জন্য, অলমোস্ট সেম কনসেপ্ট। ওকে, এখানে একদম লাস্ট যে ফিগারটা দেখো, টোটাল কম্প্রেশন লাস্ট যে ফিগারটা, যেখানে FY একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মেশন তৈরি করেছে, এখানে আপার পোর্শন নিউক্লিয়াসের আপার পোর্শন থাকে কম্প্রেশনে, টোটাল কম্প্রেশনকে C দিয়ে ডিনোট করছি, আর নিউক্লিয়াসের লোয়ার পোর্শন থাকে টেনশনে, তো টোটাল টেনশনকে T দিয়ে ডিনোট করছি। এদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা লিভার আর্ম। আর টোটাল কম্প্রেশনের ভ্যালু কত, টোটাল কম্প্রেশনের ভ্যালু হচ্ছে FY × D/2 × B। সিমিলারলি টোটাল টেনশনের ভ্যালু একই, FY × D/2 × B। আর টোটাল কম্প্রেশন মাস্ট বি ইকুয়াল টু টোটাল টেনশন, মানে C = T। ঠিক আছে, তো প্লাস্টিক মোমেন্ট কত হবে? প্লাস্টিক মোমেন্ট হচ্ছে, তোমরা একটু যদি ক্যালকুলেশন করো, যদি C × লিভার আর্ম করো, তাহলে পরে এই এক্সপ্রেশনটা ইজিলি পেয়ে যাবে, FY × A/2 × y1 + y2। ওকে, জাস্ট একটু ক্যালকুলেশন করে নিও, ইজিলি পেয়ে যাবে। আর যদি সমস্যা হয় বলো, একবার ক্যালকুলেশনটা করে দেবো। আচ্ছা, তো এখান থেকে আমরা কী পাচ্ছি, MP = FY × A/2 × y1 + y2। তো এই সেকেন্ড যে পোর্শনটা A/2 × y1 + y2, এটাকে বলা হয় প্লাস্টিক সেকশন মডুলাস অর প্লাস্টিক মডুলাস, এটাকে ZP দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, বেশ। এখন যখন প্লাস্টিক স্টেট পৌঁছায়নি, তখন নিউট্রাল অ্যাক্সিস ডিপেন্ড করছে যে মেটেরিয়ালটার উপর লোডিং কীরকম পড়েছে আর মেটেরিয়াল প্রপার্টিসের ওপরে। বাট যখন ফুললি প্লাস্টিক স্টেট পৌঁছে যাবে, তখন নিউট্রাল অ্যাক্সিস সেকশনকে এক্স্যাক্টলি দুটো ইকুয়াল এরিয়াতে ডিভাইড করবে। ওকে, আচ্ছা, এরপর একটা টার্ম আসছে শেপ ফ্যাক্টর। শেপ ফ্যাক্টর হচ্ছে প্লাস্টিক মোমেন্ট বাই ইল্ড মোমেন্ট। আচ্ছা, এখানে MP যেটা, এটাকে বলা হয় প্লাস্টিক মোমেন্ট। ঠিক আছে, তো শেপ ফ্যাক্টর = প্লাস্টিক মোমেন্ট বাই ইল্ড মোমেন্ট। প্লাস্টিক মোমেন্ট MP, ইল্ড মোমেন্ট MY। তো MP = কী যে দেখেছি, FY × ZP, আর MY = কী দেখেছি, FY × Z। তো শেপ ফ্যাক্টর = ZP/Z ইন্টু ফ্যাক্টর অফ সেফটি। এখানে ইন্টু ফ্যাক্টর অফ সেফটি টার্মটা লেখা নেই, তোমরা একটু লিখে নিও। সরি, FY কেটে যাচ্ছে, আমি শেপ ফ্যাক্টরের সাথে লোড ফ্যাক্টর একটু মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলছিলাম। শেপ ফ্যাক্টর = MP/MY = FY/ZP, MP = FY/ZP, আর MY = FY/Z। তো শেপ ফ্যাক্টর কত হবে, ZP/Z। আর লোড ফ্যাক্টরে যদি আসে, তখন লোড ফ্যাক্টর হচ্ছে স্টিলের আরসিসির ক্ষেত্রে লোড ফ্যাক্টর আলটিমেট লোড বাই ওয়ার্কিং লোড, আর স্টিলের ক্ষেত্রে লোড ফ্যাক্টর কত, প্লাস্টিক মোমেন্ট বাই
ওয়ার্কিং অর সেফ মুভমেন্ট, অথবা এটাকে অন্যভাবে লেখা যেতে পারে প্লাস্টিক লোড বাই ওয়ার্কিং লোড। তো প্লাস্টিক মোমেন্ট কত, এফ ওয়াই ইন্টু জেড পি, আর ওয়ার্কিং মোমেন্ট কত, এফ ইন্টু জেড। তো লোড ফ্যাক্টর ইকুয়াল টু এফ ওয়াই বাই এফ ইন্টু জেড পি বাই জেড। লোড ফ্যাক্টর ইকুয়াল টু ফ্যাক্টর অফ সেফটি ইন্টু শেপ ফ্যাক্টর। এইটার সাথে ওপরে একটু কনফিউশন হয়ে গেছিলো। এনিওয়ে তোমরা এখন ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে যে কোনটা শেপ ফ্যাক্টর কোনটা লোড ফ্যাক্টর। আচ্ছা, ফ্যাক্টর অফ সেফটি। ডাক্টাইল মেটেরিয়ালের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি ইল্ড স্ট্রেস বা ওয়ার্কিং স্ট্রেস নেওয়া হয়, কিন্তু ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। এটা একটু বেসিক ডিফারেন্স, মুখস্থ করে নিও। আচ্ছা, মার্জিন অফ সেফটি আরেকটা টার্ম ইউজ করা হয়, সেটা অনলি ভ্যালিড ফর ব্রিটল মেটেরিয়াল। মার্জিন অফ সেফটি ইকুয়াল টু ফ্যাক্টর অফ সেফটি -1। আচ্ছা, মোমেন্ট অফ কার্ভেচার রিলেশনশিপ যেটা এম বাই ইকুয়াল টু এফ বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, এটা তোমরা স্ট্রেন্থোমিটারে অলরেডি দেখে এসছো। তো এখান থেকে আমরা 1 বাই আর ইকুয়াল টু এম বাই ইআই ইজিলি ডিরাইভ করতে পারি। তো 1 বাই আর যেটা, এটাকে বলা হয় কার্ভেচার। তো কার্ভেচার ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম। যত মোমেন্ট বাড়ে কার্ভেচারও বাড়তে থাকে। আর ফুললি প্লাস্টিক স্টেটে কার্ভেচার হয় ইনফিনিটি। এটা এমসিকিউ হিসাবে কিন্তু হামেশাই আসে, ফুল প্লাস্টিক স্টেটে কার্ভেচার কত হয়, কার্ভেচার ইনফিনিটি। ওকে, বেশ, এখানে প্রুফও করে দিয়েছে, একবার দেখে নিও। এনিওয়ে, আচ্ছা, শেপ ফ্যাক্টর মিনস একটা মেটেরিয়ালের মধ্যে কতটা স্ট্রেন রিজার্ভ রয়েছে। ওকে, লেখা আছে দেখো, দ্য শেপ ফ্যাক্টর ইট ইজ নট মেজার অফ মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বাট দ্য রেশিও ডিফাইনিং রিজার্ভ মোমেন্ট ক্যাপাসিটি। শেপ ফ্যাক্টর মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি নয়, শেপ ফ্যাক্টর কোনো মেটেরিয়ালের শেপ ফ্যাক্টর হচ্ছে রিজার্ভ মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি। মিনস মেটেরিয়াল ইল্ডিংয়ে পৌঁছে গেলে, আমরা যখন প্লাস্টিক ডিজাইন করি না, নর্মাল ডিজাইন করি লিমিটেড মেথডে, তখন মেটেরিয়াল ইল্ডিংয়ে পৌঁছালে আমরা তাকে ফুললি মেটেরিয়ালের স্ট্রেন্থ ফুললি ইউটিলাইজ আমরা অ্যাজিউম করে নিই। বাট জেনারেলি মেটেরিয়াল ইল্ডিংয়ে পৌঁছালে তার স্ট্রেন্থ ফুললি অ্যাজিউম হয় না, কিছু রিজার্ভ স্ট্রেন্থ থেকে যায়, সেটাকে শেপ ফ্যাক্টর দিয়ে ডিনোট করা হয়। তো শেপ ফ্যাক্টর কিন্তু জেড পি বাই জেড। বিভিন্ন সেকশনে শেপ ফ্যাক্টর কী কত হবে সেখানে ক্যালকুলেট করে দেখানো আছে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে 1.5, ক্যালকুলেশনগুলো একবার দেখে নিও, অসুবিধা হবে না। সেমি সার্কেলের ক্ষেত্রে 1.7, হ্যাঁ, আই সেকশনের ক্ষেত্রে 1.12 থেকে 1.14, এইচ হলে পরে উইথ সেকশন হলে সেটা 1.15 হয়ে যায়। ট্রায়াঙ্গেল সেকশনে সবচেয়ে বেশি হয় 2.34, ডায়মন্ড সেকশনে সবচেয়ে অলমোস্ট বেশি হয়, 2-এর কাছাকাছি। তো শেপ ফ্যাক্টর যত বেশি হবে তত সেই মেটেরিয়াল আনসুইটেবল, বিকজ মেটেরিয়ালের ফুল স্ট্রেংথ আমরা ইউটিলাইজ করছি না। লাইক রেক্ট্যাঙ্গেল সেকশনের শেপ ফ্যাক্টর 1.5 মিনস ইল্ডিংয়ে পৌঁছানোর পরেও তার 50% স্ট্রেন্থ রিজার্ভ রয়ে যাচ্ছে। তো রিজার্ভ স্ট্রেন্থটা আমরা যদি রেখে দিই, সেটা ওয়েস্টেজ। সেমি সলিড সার্কুলার সেকশন তো এখানে 70% স্ট্রেন্থ অলমোস্ট রিজার্ভ রয়ে যায়, এখানে অনেক বেশি ওয়েস্ট হয়। সিমিলারলি ট্রায়াঙ্গেল আর ডায়মন্ড সেকশনে যথেষ্ট ওয়েস্ট হয়। ট্রায়াঙ্গুলার সেকশনে ওয়েস্ট সবচেয়ে বেশি, 134% স্ট্রেন্থ রিজার্ভে থাকে। ওকে, তো এখানে ক্যালকুলেশনগুলো করে দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অর মোমেন্ট অফ ইনার্শিয়া, তার ক্যালকুলেশন কী হয় তোমরা একবার এখানে দেখে নাও। এগুলো তোমাদের অলরেডি ইয়েতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ছিল। আই এক্স এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ, আই ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএ। আচ্ছা, আই জেড জেড ইকুয়াল টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, এটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু ওয়ার্কআউট প্রবলেম রয়েছে, একবার চেক করে নিও, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, একটা জিনিস, সেটা হলো প্লাস্টিক হিঞ্জ